আজ চলে এসেছি আমন ধানের জমিতে। হ্যাঁ বন্ধু, এই আমন ধানে আজ চাপান সার প্রয়োগ করব। আমন ধানে চাপান সার যদি আমরা সঠিক টাইমে প্রয়োগ না করতে পারি, সঠিক সার যদি না দিতে পারি, তাহলে ফলন থেকে আপনি ব্যাহত হবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ধানের জমি, আপনি যা দেখতে পারেন, এই ধানের জমিতে আমরা যদি সঠিক টাইমে যদি আমরা চাপান সার ব্যবহার না করি, তাহলে আমাদের এখানে একটা সমস্যা হবে, ফলন হবে না, ধানের শীষ ছোটো ছোটো হবে, ধান গাছ দেখতে পাবেন যে অতিরিক্ত নাইট্রোজেন ব্যবহার করলে গাছ অতিরিক্ত হারে হাইট হয়ে যাবে, সেখানে শীষ হবে না, আপনি ধান পাবেন না। এছাড়াও আপনার ধান গাছ বেটে বেটে বা ছোটো ছোটো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে ধানের উচ্চ ফলন থেকে যাতে ব্যাহত না হন, সেজন্য চাপান সার মাত্র 20 থেকে 22 দিনে প্রয়োগ করে দেবেন। আর যারা মনে করছেন যে দাদা আমি কাদায় রাসায়নিক সার ব্যবহার করিনি, তাদের আমি রিকমেন্ড করব কাদায় রাসায়নিক সার ব্যবহার না করলে ধান রোপণের মিনিমাম 7 দিনের ভিতরে তুমি তোমার জমিতে রাসায়নিক সার প্রয়োগ করে দাও। হ্যাঁ বন্ধু, তুমি তোমার জমিতে রাসায়নিক সার প্রয়োগ করে দাও। তখন তুমি দুটি ভাগে চাপান প্রয়োগ করবে, একটা হলো প্রথম ধাপ আর দ্বিতীয় হলো দ্বিতীয় ধাপ। প্রথমে কম, দ্বিতীয় পরিমাণে বেশি। তাই চলো আমন ধানের চাপান সার হিসেবে কী সার ব্যবহার করব চলো জেনে আসি এক এক করে। তার আগে একটা ছোটো রিকোয়েস্ট, ভিডিওটা একটা লাইক দিয়ে এবং তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছো জেলার নামটা লিখে যাবে। চলো শুরু করা যাক। বর্তমানে দেখতে পাচ্ছেন আমাদের আমন ধানগুলি যথেষ্ট হারে কিন্তু লেগে গেছে। এই ধানের বয়স বর্তমানে 20 থেকে 21 দিন হয়ে গেছে এবং তাই কিন্তু আমরা এখানে চাপান সার প্রয়োগ করব। তবে হ্যাঁ বন্ধু, এই ধান গাছ যথেষ্ট পরিমাণে অতিরিক্ত হারে কিন্তু বৃষ্টি বা বর্ষার সময় আমরা যদি এখন খাদ্য প্রয়োগ করতে পারি, তাহলে অতিরিক্ত হারে বৃষ্টি বা বর্ষার সময় গাছের কিন্তু গতি ধরে রাখবে বা বজায় থাকবে। তাই আমরা এখনই চাপান সার প্রয়োগ করে দিচ্ছি। আপনি 20 থেকে 25 দিনের ভিতরে কিন্তু প্রয়োগ করবেন। যেহেতু দেখতে পাচ্ছি একটা নিচু জমি, তাই যে কোনো সময় জল বেঁধে যেতে পারে অতিরিক্ত হারে, তখন রাসায়নিক সার দিলে আমাদের ধান গাছের ক্ষতি হতে পারে। তাই আমরা 20 দিনেই কিন্তু আমরা চাপান সার প্রয়োগ করছি। তবে চাপান সার প্রয়োগ করার একটা উপযুক্ত সময় 20 দিন। আপনাদের জমিতে যদি মনে হয় যে জল জমে যাবে, তাহলে আপনি কিন্তু 15 দিনেও দিতে পারেন, সেটাও কিন্তু কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? দেখতে পাচ্ছেন আমাদের ধানগুলি যথেষ্ট একেবারে লাইন অনুযায়ী বা সোজাসুজি কিন্তু একেবারে বপন করা হয়েছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অংশে ধান গাছ কিন্তু আমাদের লেগে গেছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন ধান গাছগুলি লেগে গেছে বা চারাগুলি যথেষ্ট পরিমাণে তার শেকড় ছেড়ে দিয়েছে। বুঝতে পারছেন? এই শেকড় ছাড়ার সঙ্গে সঙ্গে একটা কাজ আমাদের এখানে করতে হয়, সেটা হলো এই জমির যে সমস্ত ঘাস বা আগাছা রয়েছে সেগুলোকে যথেষ্ট হারে নিড়িয়ে দেওয়া। আমরা নিড়িয়ে দিয়েছি, নিড়িয়ে দেওয়ার পরে কিছু পরিমাণে আগাছা দু একটা ফুটেছে, সেগুলোকে রাসায়নিক সার দিয়ে ধান গাছগুলি একটু বড় করার পর আমরা সেগুলোকে টেনে দেব। যত পরিমাণে আপনি পারবেন আপনার ধানের জমিতে আগাছা হলে সেখানে কোনো রকম ঘাস মারা বাইরে সেটা প্রয়োগ করবেন না। যদি করেন গাছ হলুদ হয়ে যাবে, নানা রকম সমস্যার সৃষ্টি হবে। তাই আমরা এখানে যত পারবো আমরা এখানে জোন নিয়ে, হালকা পরিমাণে বৃষ্টি হলে জল জমলে তখন কিন্তু ঘাসগুলো টানতে সুবিধা হবে। তাই তখন কিন্তু আমরা টানবো। সেই জন্য এখন শুধুমাত্র রাসায়নিক সার দিয়ে গাছের গতিটা অব্যাহত রাখছি। রাসায়নিক সার হিসেবে চাপান সার ক্ষেত্রে, আমন ধানের ক্ষেত্রে চাপান সার হিসেবে যে সারগুলি প্রয়োগ করতে হয়, যে সমস্ত চাষিরা কাদায় অ্যামোনিয়া ফসফেট পটাশ ব্যবহার করেছেন তারা এখন দানাদার সার ব্যবহার করবেন, বা যারা কাদায় 10-26-26 বা অন্যান্য সার দানাদার সার ব্যবহার করেছেন তাদেরও রিকমেন্ড করব দানাদার সার ব্যবহার করবেন। চাপানে দানাদার সার ছাড়া অন্য সার ব্যবহার করা উচিত নয়। তবে হ্যাঁ, দানাদার সারের সাথে সাথে আপনি যদি মনে করেন যে কিছু পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট দেবেন তাও দিতে পারেন। ধান গাছের ক্ষেত্রেও নাইট্রোজেন ফসফেট, ইউরিয়া ফসফেট, পটাশের গুরুত্ব অপরিসীম, গুরুত্ব ব্যাপক হারে রয়েছে। ঠিক আছে? তবে আপনাকে কিন্তু আমি রিকমেন্ড করব কাদার সময় যত পারবেন কাদার সময় ইউরিয়া ফসফেট পটাশ বা অ্যামোনিয়া ফসফেট পটাশ দেবেন। ঠিক আছে? এবার চাপান সারের ক্ষেত্রে দানাদার সার ব্যবহার করবেন। আমন ধানের ক্ষেত্রে দানাদার সার প্রত্যেক কাঠাপ্রতি মিনিমাম 1 কেজি করে আমি চাষিদের রিকমেন্ড করি। কাঠাপ্রতি 1 কেজি করে রাসায়নিক সার ব্যবহার করবেন। যদি মনে হয় যে আপনার জমিতে কাকুল, পটল বা অন্যান্য সবজি ছিল, জমির জোর আছে, তাহলে সেখানে মিনিমাম 700 গ্রাম করে ব্যবহার করবেন কাঠাপ্রতি। সর্বনিম্ন 500 থেকে কিন্তু কম পরিমাণে ব্যবহার করলে কাজ হবে না। ঠিক আছে? তাহলে এখন আপনার এই ধান গাছ থেকে কি বুঝতে যাচ্ছেন যে এখানে কোনো রকম তেমন পরিমাণে নাইট্রোজেনের ঘাটতি নেই, আর আমরা কিন্তু এখানে অ্যামোনিয়া প্রয়োগ করেছি, যা কিন্তু বন্ধু মাটির নাইট্রোজেনকে খুব দ্রুত কাজে লাগাতে সাহায্য করবে।
এবং সেজন্য আমরা চাপানে কোনো রকম ইউরিয়া অ্যামোনিয়া কিছুই ব্যবহার করব না। অনলি ফর দানাদার সার, অনলি এই যে দানাদার সার, এই দানাদার সার আমরা কিন্তু ব্যবহার করব। জমির অধিকাংশ কিন্তু ছড়ানো হয়ে গেছে, আর কিছু বাকি রয়েছে। আমার বস্তা বা প্যাকেটে কিছু পড়ে রয়েছে, আর এখানে কিছু পড়ে রয়েছে, যা তোমরা দেখতে পাচ্ছ। তবে একটা কথা চাষিদের অবশ্যই জানতে হবে, অবশ্যই আমি কিন্তু জানাবো। যে সমস্ত চাষিরা আমন ধানের ক্ষেত্রে মাজরা পোকার জন্য বলেন যে ফড়িং পোকার বিষ দেব বা মাজরার বিষ স্প্রে করব, বিশেষ করে আমন ধানের ক্ষেত্রে স্প্রে করেন, এর ফলে আপনার একটা সমস্যার সৃষ্টি হবে। আপনি সেই ভাত খেতে পারবেন না, ভাত এত পরিমাণে চিত হবে। কারণ প্রোপেনোফক্স প্লাস সাইপারমাইথিন বা ক্লোরোপাইরিফক্স প্লাস সাইপারমাইথিন এই জাতীয় গ্রুপের রাসায়নিক বিষ দেয়, যা ওই ধান গাছে লাগলে, আমি দেখেছি ধান গাছে লাগলে ওই মাছ কেটে দেয়। দু একটা যখন কাটে তখন বিষ স্প্রে করি, এবং তখন কিন্তু ধান ফলে। সেই টাইমে যদি স্প্রে করি তাহলে অধিকাংশ ধান সব চিত হয়ে যায়, চাল খাওয়া যায় না। বাস্তব প্রমাণ। মিনিকার জমিতে আমি স্প্রে করেছি, সেখানেও তিত হয়েছে। সোনামুখী হালকা মোটা, সেখানে স্প্রে করেছি, সেখানেও তিত হয়েছে। তাই আমি যতটা পরিমাণে পেরেছি আমি এখানে ফটেরা কিন্তু ছড়িয়ে দিয়েছি। ধান রোপণে মিনিমাম 10 থেকে 12 দিন বাদে ফটেরা ছড়িয়ে দেবেন, হালকা পরিমাণে ইউরিয়া সারের সাথে মিশ্রিত করে। 2 কেজি ইউরিয়া নেবেন, 1 কেজি ফটেরা নেবেন, নিয়ে আপনি কিন্তু সারা জমি একেবারে ছড়িয়ে দেবেন। তাতে ধানে মাজরা পোকা বাটি সেটা আসবে না, বড় ধানের মতো আপনার গাছ প্রোটেক্ট থাকবে। সেই তো 100 টাকা খরচ হবে, তাই না? 100 টাকা খরচ হবে। তা আপনাদের 500 গ্রামের দাম কিন্তু বর্তমানে আমাদের এখানে 130, 40, 50 টাকাও নিচ্ছে। ঠিক আছে, দেখা যাচ্ছে আপনার 100 টাকায় খরচ হলো, আমি ধরলাম সাপোজ। আর একটা বিষও ক্রয় করতে গেলে কিন্তু 110-20 টাকা দাম। তাহলে সেই একই ব্যাপার, আপনার আরও স্প্রে করতে হচ্ছে, জমিতে যেতে হচ্ছে, গায়ে কিন্তু হাত পা কিন্তু ধান গাছের ফলে কেটে যাচ্ছে, এবং নানা রকম সমস্যার কিন্তু সৃষ্টি হচ্ছে আপনার। তাই আমি রিকমেন্ড করব আপনি যত পারবেন ফটেরা সরিয়ে দেবেন, তাতে আপনি আপনার সময়ও বেঁচে যাবে, খরচও বেঁচে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তাই ফটের আগে থেকে স্প্রে সরিয়ে দিয়ে দেবেন। বন্ধু, শারীরিক অসুস্থতা ব্যাপক পরিমাণে কিন্তু শরীরটা অসুস্থ ছিল, তোমাদের মাঝে ভিডিও দিতে পারিনি। আজ থেকে ভিডিও কন্টিনিউয়াস ফিল্ডে লেভেলে ভিডিও কিন্তু শ্যুট করা শুরু করলাম, কিন্তু আমার কথা কিন্তু জড়িয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। আমার কথা দেখবেন জড়িয়ে যাচ্ছে, বেঁধে যাচ্ছে। এর প্রধান কারণ শরীরটা অসুস্থ, তাই কথার বাজে জড়িয়ে গেলে একটু ক্ষমা করে দেবেন। চলুন বন্ধু, এবার আমি কোন সার ব্যবহার করছি সেটা দেখে দিই। প্রথমে আমি নিয়ে চলে এসেছি বাজার থেকে এই যে রাসায়নিক সার হিসেবে আমি চাপান সারে আমরা এখানে একটাই চাপান দেব, এর পরবর্তী আমি কিন্তু চাপান ব্যবহার করব না। সেজন্য সব সম পরিমাণে আছে, ব্যালেন্স করে আছে। 10-26 দিলে আমার ধান গাছে নাইট্রোজেন দিতে হবে, ইউরিয়া দিতে হবে, আমি অ্যামোনিয়া বেশি পরিমাণে দিয়ে ফেলেছি, তাহলে আমি এখানে কি 10-26 দেবো না। আমি এখানে কি দেবো, সম পরিমাণে আছে নাইট্রোজেন, ফসফেট ও পটাশ, সম পরিমাণে রয়েছে। RCF-এর লাল সুফলা, গোমরেরটা কিনলে হবে না, RCF-এর লাল সুফলা, এর ভিতরে 15% নাইট্রোজেন, 15% ফসফেট, 15% পটাশ রয়েছে, যা ধান গাছে ব্যাপক হারে কাজ করে। কাঠাপতি 1 কেজি ছড়ান, আর কিচ্ছু দেওয়া লাগবে না এখানে, আর কোনো সার দেওয়া লাগবে না। আর যদি আপনার মাটিতে নোনা থাকে 2 প্যাকেট জিঙ্ক সালফেট দেবেন, 10 কাঠা জমিতে 2 প্যাকেট দেবেন, তাতে আপনার ধান গাছ চকচকে ঝকঝকে থাকবে। কোনো কিছু স্প্রেও করা লাগবে না, নোনা লেগেছে এই স্প্রে করো, আমার ধান গাছের গতি নেই, হেন হয়েছে তেন হয়েছে, এটা সেটা কিচ্ছু করা লাগবে না। আপনি RCF-এর লাল সুফলা কাঠাপতি 1 কেজি করে সরিয়ে দেবেন। আর যাদের মনে হচ্ছে যে আমার গাছ এখনও কটা রয়েছে, এখানে নাইট্রোজেন বা নাইট্রোজেন দেওয়া দরকার, তারা কিন্তু 10-26-26 কাঠাপতি 1 কেজি করে দিয়ে তার সাথে 300 গ্রাম করে, কাঠাপতি 300 গ্রাম করে ইউরিয়া দেবে। ঠিক আছে, দিলে ধান গাছ কালো হবে। বিশেষ করে আমন ধানের ক্ষেত্রে বেশি নাইট্রোজেন ব্যবহার করবে না, যদি নাইট্রোজেন ব্যবহার করো ধান গাছ হয়ে যাবে, ধান হবে না। বুঝতে পেরেছো? তাই যত পারবেন নাইট্রোজেন ছাড়া আপনি কিন্তু যে দানাদার সার রয়েছে সেই দানাদার সারগুলি প্রয়োগ করবেন। আমি RCF-এর লাল সুফলা এখানে ছড়িয়ে দিচ্ছি কাঠাপতি 1 কেজি করে, যা কিন্তু পুরোপুরি আমি দেখাবো 10 দিন বাদেই দেখাবো আমাদের ধান গাছগুলি কেমন পরিমাণে হয়েছে, কত পরিমাণে গোছ ছাড়ছে, সেটা কিন্তু দেখিয়ে দেবো। ঠিক আছে, তাই এতে কিন্তু অতিরিক্ত হারে কিন্তু ফসফেটও কিন্তু দেওয়া রয়েছে, সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু কাদার সময় দেওয়া রয়েছে, তাই সিঙ্গেল সুপার ফসফেট দিলাম না। আর এই সুফলার ভিতরে সব কিছুই রয়েছে, তাই কিন্তু আমরা আলাদা করে আর সার ব্যবহার করলাম না। তাই বিশেষ করে আমন ধানের ক্ষেত্রে চাপান সার হিসেবে কোন সার তুমি ব্যবহার করে অধিক পরিমাণে উপকৃত হবে সেটাই তোমাদের জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করো,
তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে কমেন্ট করো। আর কোন চাষের ভিডিও দেখতে পছন্দ করছো সেটাও একটু লিখে জানাও। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। প্রত্যেকে ভালো থেকো।